দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম, আজ আপনাদের সঙ্গে আছি। দর্শক, দিনের খবরগুলো বলবো, আলোচনায় যাব সমসাময়িক বিষয় নিয়ে। পানির 3 ধরনের মূল্য নির্ধারণ করে 20% বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসার এমডি বলেছেন যে ভিক্ষা করে এই সরকারি সংস্থাটি চলতে পারে না। বিএনপি নির্বাচনকে ভয় পায়, পলাতক আসামির নেতৃত্বে পরিচালিত দলকে জনগণ ভোট দেবে না বলেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ বিদেশি দূতাবাসগুলোকে, বাংলাদেশের যারা বিদেশি দূতাবাস যেগুলো রয়েছে সেগুলোকে আওয়ামী লীগের প্রপাগান্ডা যন্ত্রে পরিণত করেছে, তাদেরকে সেই কাজে লাগিয়েছে, সেই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনায় শনাক্ত 18.83 এবং আরও 33 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু এবং শনাক্ত দুটি কমেছে। রাজধানীর ভাসমান মানুষদের টিকা দেওয়া চলছে। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খান এবং নিপুণের দুজনেরই আপাতত স্থিতাবস্থা আছে, কেউই চেয়ারে বসতে পারবেন না, সেরকম একটি খবর আজকে হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। মূলত আমরা কথা বলবো পানি মূল্য বৃদ্ধি এবং জনজীবনের দুর্ভোগ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং গতকাল আমরা আলাপ করেছিলাম যে 23 জন বিশিষ্ট নাগরিক তারা বিবৃতি দিয়েছিলেন। 2019 সালের ওয়াসার উপরে একটি জরিপ করেছিল টিআইবি। সেখানে তারা যে জরিপের ফলাফল বলেছিল, সেখানে বলেছে তারা যে 62% সেবাগ্রহীতা তারা ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের সম্মুখীন হন বলে অভিযোগ করেছেন। 86.2% সরাসরি কাজ করতে গেলে ঘুষ দিতে হয় বলে অভিযোগ করেছেন। 15.8% দালালের মাধ্যমে ঘুষ দিয়ে কাজ করান বলে অভিযোগ করেছিলেন। 36.1% ঘুষের কথা বলেছিলেন যে সরাসরি দিতে হয়। 51.3% বলেছেন যে সেখানে কাজের গাফিলাতি তারা দেখেছেন। এই ধরনের দীর্ঘসূত্রতা আছে। ভুতুড়ে বিলের অভিযোগ আছে। প্রায় যারা জরিপ করেছে তাদের মধ্যে 23% তখন ভুতুড়ে বিলের অভিযোগ করেছিল। মিটার টেম্পারিংয়ের বিষয়টিও ছিল, সেটা 2019 সালের বিষয়। দুদকও বেশ কিছু অবজারভেশন দিয়েছিল। এর মধ্যে কোভিড সময় অতিবাহিত হয়েছে প্রায় 2 বছর। এখন 2022 সালে এসে তারা পানির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তাব করেছেন। একই সঙ্গে গ্যাস বিদ্যুতেরও দাম বাড়বে বলে এক ধরনের, বাড়ানো হবে বলে এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। তো এটি একটা আলোচনার বিষয়। এছাড়া আমরা কথা বলতে পারি নির্বাচন যে সার্চ কমিটির তৎপরতা এবং যে আগামী দিনে যে নির্বাচন কমিশন পুনর্গঠনের যে প্রয়াস, সেটি নিয়েও আমরা কথা বলবো। শুরুতে স্টুডিওতে দুজন অতিথি আছেন আজকে আমাদের সঙ্গে, পরিচিত হব। রয়েছেন স্থপতি মোবাশ্বের হোসেন, তিনি বাংলা স্থপতি ইনস্টিটিউটের সভাপতি এবং সমসাময়িক ঘটনা প্রবাহের একজন তীক্ষ্ণ বিশ্লেষক। স্বাগত আপনাকে জনাব মোবাশ্বের হোসেন, এবং সিনিয়র জার্নালিস্ট জনাব সোহরাব হাসান, স্বাগত আপনাকে। স্থপতি মোবাশ্বের হোসেন, অনেকদিন পরে স্টুডিওতে আপনি এসছেন, এর মধ্যে শরীরও নানা কারণে অত ভালো ছিল না। স্বাগত আপনাকে আবারও। ধন্যবাদ। আমরা শুরু করতে চাই, আসলে মানুষের সমস্যা নিয়েই তো প্রতিদিন আলাপ করি। আর পানির যে দাম বৃদ্ধির যে প্রস্তাবটা ওনারা করেছেন সেটি নিয়ে একটু কথা বলবেন। একই সঙ্গে এই যে কয়েকদিন আগে বাড়ির মালিকদের, যারা বাড়ির মালিক, তাদের কর জাল বাড়ানোর জন্য তাদেরকে নেব, তো এর মধ্যে যারা মানে গাড়িওয়ালারা কি ট্যাক্স দেন না, বা আগে কি সিস্টেম ছিল, বা ট্যাক্স নেট বাড়ানোর মাধ্যমে কি বোঝানো হচ্ছে এনবিআর এর পক্ষ থেকে, আপনি যদি একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ট্যাক্স এরিয়া বাড়ানোটা দরকার, অর্থাৎ যারা ট্যাক্স দেয়, আমার অভিজ্ঞতা আমি মনে করি যে বাংলাদেশে যিনি ট্যাক্স দেন তার মতন ভুক্তভোগী বোধ হয় আর কেউ নাই। এটা যে কোনো ট্যাক্স পেয়ারের কাছেই আপনি যান, যিনি ঘুষ দিয়ে ট্যাক্স দেয়, এবং এমন কেউ নাই। যেমন আমি আমার অফিসের গাড়ি ব্যবহার করার পরে ওইটা যখন প্লেস করা হলো, বললো না এটা আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার হয়। তা আমি বললাম, আরে ভাই অফিসের কাজে ব্যবহার হয়। বলে তাহলে লগবুক আপনাকে মেনটেন করতে হবে, কোথা থেকে তেল কিনতেছেন তার হিসাব রাখতে হবে, কোন অফিসে গেছেন সেটা লিখে রাখতে হবে। তার মানে আমি যদি ট্যাক্স না দিতাম আমার এগুলি কিছুই করতে হতো না। তাহলে ট্যাক্স পেয়ারকে হ্যারাসমেন্ট করা, ট্যাক্স পেয়ারকে এনকারেজ করা, সেই এনকারেজের পরিবর্তে হ্যারাসমেন্ট করা হয়, এবং হ্যারাসমেন্টের আলটিমেট সেটেলমেন্ট ইউ হ্যাভ টু পে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, মোবাশ্বের ভাই আপনি কি ঘুষ দেন? হ্যাঁ, আমি সত্যিটাকে প্রতিষ্ঠা করার জন্য নিয়মিত ঘুষ দিই। আবারও বলি, সত্যিটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে ঘুষ দিতে হয়, না হলে আমার মতন সাফারার আর কেউ নাই। তার একটা বড় প্রমাণ আছে। আর কে মিশন রোডে আমি আমার ফ্ল্যাট বাড়ি বানাতে গেছি, আমার পাশের বাড়ি
তালা, আমাকে 9 তালা পারমিশন দেওয়া হলো এবং বলা হলো আপনার বাড়ির সামনে 50 ফিট জায়গা ছেড়ে দিতে হবে। কি জন্য? 52 সালে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই রাস্তা 100 ফিট চড়া হবে গোপীবাগের ভিতরে। আপনারা ব্যাপারটা চিন্তা করেন। আলটিমেটলি আমার অফিস আমাকে না জানিয়ে 5 লক্ষ টাকা ঘুষ দিয়ে ওই প্ল্যানই পাস করে নিয়ে আসছে। 15 তালা না, 15 তালা, আমি 7 তালাই চেয়েছি, আমার পাশে 15 তালা, আমি 10 তালা চেয়েছিলাম, সেইটাই পাশ করাইতে আমার ত্রাহি ত্রাহি র। এবং 3 বছর 4 বছর যখন পাস হয় না, আমি কিছুতেই পয়সা দেব না, আমার অফিস ওরা গোপনে টাকা দিয়ে পাস করায়, তারপরে আমাকে বলছে। এই ঘটনাগুলো তো অহরহ ঘটতেছে। এখন আসেন পানির কথায় যদি আমরা আসি, পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সুমিষ্ট পানির মালিকানা বাংলাদেশের হাতে। অর্থাৎ বাংলাদেশ সুইট ওয়াটারের মালিকানার দিক থেকে ইউনাইটেড নেশনসের হিসাব অনুযায়ী 3য় স্থান অবস্থান করে। বাংলাদেশের বৃষ্টির পানি, বিশেষ করে যেহেতু আমাদের এখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি নাই, সেই জন্য এক্সপার্টদের ওপিনিয়ন অনুযায়ী বলা হয় যে বাংলাদেশের বৃষ্টির পানি 5 থেকে 6 মিনিট বৃষ্টি হয়ে যাওয়ার পরে ইউ ক্যান ইউজ দ্যাট ওয়াটার অ্যাজ ডিস্টিল ওয়াটার। তাহলে আমার চারপাশে পানি, আমার চারপাশে নদী এবং সব মিষ্টি পানির নদী, আমি নদীকে সংরক্ষণ করব না, নদীকে আমি ড্রেন হিসাবে তৈরি করব। তাহলে পানি আনবো কোত্থেকে? 100 মাইল দূর পদ্মা থেকে নিয়ে আসবো। পদ্মা থেকে পানি আনতে কত খরচ পড়ে, এবং সেই খরচটা যদি আপনি পানির বিলের মধ্যে অ্যাড করেন তাহলে কি অবস্থা হয়? আপনি তো বুড়িগঙ্গা থেকে পানি পাওয়ার কথা। ঢাকা শহরের 5টা নদী দ্বারা বেষ্টিত। পৃথিবীর কোনো রাজধানী আমি খুঁজে বের করতে পারি নাই যার 5টি নদী রয়েছে। এবং আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় জায়গায় জায়গায় বলছে তোমাকে জান্নাতবাসী করব, ওই যে যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয়েছে। অর্থাৎ আল্লাহ মনে করেছেন যে আমার বান্দা জান্নাত বললে তো বুঝবে না এটা কি জিনিস, ওকে বলি যে তোকে নদীর পাড়ে থাকার ব্যবস্থা করব। এখন সেই নদীর পাড়ের দিকে আপনি যদি তাকান, তাদের ফ্যাক্টরি বন্ধ করা হয় না। যখন আমরা কতগুলি জায়গায় বললাম যে এই ফ্যাক্টরি পলিউশন করতেছে, এই ফ্যাক্টরি মাটির নিচে দিয়ে পাইপ নিয়ে নদীর ভিতরে তার কেমিক্যাল ওয়াটার দিতেছে, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বলা হয় যে এই ফ্যাক্টরি বন্ধ করলে 800 জনের চাকরি নষ্ট হয়ে যাবে। আমি এখন ওনাদেরকে প্রশ্ন করি, 800 জনের চাকরি বেশি মূল্যবান না লক্ষ লক্ষ সন্তান ব্রেনলেস হয়ে জন্ম নিচ্ছে নদীর পারে, ব্রেনলেস হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেই বোঝা বাংলাদেশের জন্য বেশি মূল্যবান না 800 জনের চাকরি বেশি মূল্যবান? এই তথ্যটুকু যদি কারো বোঝার ক্ষমতা না থাকে তাহলে তার চেয়ে দুঃখজনক ঘটনা তো কিছু নাই। 800 জন কেন, 8000 লোকের চাকরি বন্ধ করার দরকার হলে চাকরি বন্ধ করা মানে ফ্যাক্টরি বন্ধ করে তাদেরকে রিহেবিলিটেট করতে হবে, যাতে নদীর পাড়ে বসবাসকারী আমার ইয়ং জেনারেশন যারা বাংলাদেশের পরবর্তী সময়ের মুক্তিযোদ্ধা, তাদের ব্রেন, তাদের মেধা, তাদের শরীর স্বাস্থ্যকে আমার সুস্থ করার সবচেয়ে বেশি দায়িত্ব। এই দায়িত্ব পালন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে পলিটিক্যাল উইল এবং সরকারের সিদ্ধান্ত এবং পলিটিক্যাল উইলের মাধ্যমে এটা করা সম্ভব। জি, ধন্যবাদ। মোবাশ্বের ভাই চমৎকারভাবে বলছেন তার নিজের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ এবং জ্ঞানের গভীরতা দিয়ে। আমরা সাধারণ নাগরিক হিসেবে যে বিষয়টি বুঝি, সাধারণ নাগরিক বা মানুষের জন্যই কিন্তু রাষ্ট্রের জন্য রাষ্ট্র প্রতিপালনের জন্য মানুষ নয়। কিন্তু আমাদের অবস্থাটা হয়েছে যে রাষ্ট্র কি চায়, রাষ্ট্রের নীতি নির্ধারক, রাষ্ট্রের মন্ত্রী, রাষ্ট্রের কথিত অভিভাবকরা কি চায় সেটি জনগণ সরবরাহ করে যাবে। এই যে পানির কথা বললেন, ঢাকা ওয়াসা কি পানি দিচ্ছে? আমরা যে খাবার পানি খাই, যে বিশুদ্ধ পানি, সেটা কি ঢাকা ওয়াসা দিতে পারছে? দেওয়ার পর প্রশ্ন আসে যে পানির দাম কত। এখন এই ধরনের চটকদার কথা বলতে ভিক্ষা করে আনা, ঢাকা ওয়াসার এমডি তিনি একজন প্রকৌশলী, তিনি বিদেশে পড়াশোনা করেছেন, তিনি জানেন যে বিশুদ্ধ পানির বিষয়টা কি এবং বিশুদ্ধ পানির যে কি চেহারা ঢাকা শহরে, সেটা তো আমরা দেখেছি যে বোতলজাত পানি নিয়ে ওয়াসা ভবনে এসে চ্যালেঞ্জ করেছে। তিনি বলছিলেন যে শতভাগ ওয়াসার পানি শতভাগ বিশুদ্ধ, কিন্তু গ্রাহক বা ভোক্তা তারা কিন্তু চ্যালেঞ্জ করেছে, তার অফিসে এসেছে, কিন্তু তিনি সেই চ্যালেঞ্জ নিতে পারেনি। প্রথম কথা হচ্ছে দাম বাড়ানোর আগে পানির মানটি নিশ্চিত করতে হবে, অর্থাৎ আমরা যে পানি খাচ্ছি সে পানিতে অসুস্থ হব না। দ্বিতীয় হচ্ছে ঢাকা শহরে
নদীগুলো যেটি মহাশয় বললেন, নদী হত্যা করে, নদী ধ্বংস করে এখন আমরা তলদেশ থেকে পানি উঠছি, ডিপ টিউবওয়েল বসিয়ে পানি উঠাচ্ছে এই বর্ষা, এবং সেই পানি কিন্তু আবার যা বিভিন্ন জারে বিভিন্ন কোম্পানি নিয়ে যাচ্ছে, সেটা উৎকোচ দিয়ে হোক বা যে কোনোভাবে 2 নম্বরই ভাবে হোক, তারা নিয়ে সেটি ঘরে ঘরে বিক্রি করছে। মানে একটা অদ্ভুত যে ঢাকা ওয়াসার পানি মানুষ পয়সা দিয়ে কিনছে, ওয়াসার রেটে না, ওয়াসার কাছ থেকে না, মানুষ কিনছে যারা পানি তথাকথিত পানি ব্যবসায়ীদের কাছ থেকে। পুরো ঢাকা শহরে বা মানুষের যে এই যে ঢাকা শহরের যে বাসিন্দাদের যে সেবা দায়িত্ব, এই সরকারের দায়িত্ব, সরকারের পক্ষে বিভিন্ন সংস্থা, সিটি কর্পোরেশন কি করছে? আপনার সিটি কর্পোরেশন সব কিছু নিয়ন্ত্রণ চায়, নিয়ন্ত্রণের নেই, কিন্তু তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে চায় কিনা। সিটি কর্পোরেশন, প্রথম আলো কিছুদিন আগে খবর বের হয়েছে, সিটি কর্পোরেশন যার গাড়ি পাওয়ার কথা নয়, যার গাড়ি পাওয়ার কথা তিনি তো পান, যার একটা পাওয়ার কথা তিনি 3টা নেন, যার পাওয়ার কথা নেন তারা গাড়ি নেন, এবং এই গাড়ি নেয়ার জন্য আবার মন্ত্রণালয়কে ঘুষ দেন, ঘুষ দেন যে যাদের করা। তো সুতরাং এই যে দুর্নীতির যে সর্বগ্রাসী থাবা, এর থেকে মুক্তির উপায় কি? রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, যারা কথা বলেন, যারা সুনীতির কথা বলেন, যারা জবাবদিহির কথা বলেন, যারা শুদ্ধাচারের কথা বলেন, বাস্তবে তার বিপরীত চলছে। যে আপনি টিআইবির রিপোর্টের কথা বললেন, সেটা আরো 3 বছর আগের কথা, 3 বছর আগের কথা, কিন্তু তার চেয়ে অবস্থা তো অবস্থার উন্নতি হয়নি, আরো খারাপ হয়েছে প্রতিটি ক্ষেত্রে। মহসিন ভাই বললেন যে ঘুষ দিয়ে তাকে এই কাজ করতে হচ্ছে। এখন প্রতিটি নাগরিককে যদি এটি করতে হয়, এবং ট্যাক্সের যে বিষয়টি আছে, এটি আরো সহজ করা যায় না কেন? সবসময় বলা হয় যে পরিধি বাড়ানো হবে, কিন্তু পরিধি বাড়ে না, কারণ কিছু লোককে ছাড় দেওয়ার জন্য কিছু লোক করে। তারপর রাষ্ট্রের যারা এই পরিচালনার দায়িত্বে, তারা ট্যাক্স দেন কিনা, এই তারা তাদের আয় ব্যয়ের হিসাব দেওয়ার কথা, সেই হিসাবটা আমরা কিন্তু এই যে পরিধির কথা বললো, যে তাহলে কি এখন যারা এক্সিস্টিং, যারা বাড়ির মালিক বা গাড়ির মালিক, তারা কি কর জালের মধ্যে নেই? অবশ্যই আছে, না থাকার তো কোনো কারণ নেই, কারণ তাদেরকে এখন বাড়ানোর ব্যবস্থা করা হবে। নতুন যারা ট্যাক্স দেন, দেখেন আপনি কলকাতাতে গেলে পারে দেখবেন একটা ছোট্ট একটা দোকান পাউরুটি বিক্রি করে বা কিছু সেও ট্যাক্স দেয়, কারণ সে জানে যে আমি ট্যাক্স দিলে পারে বিভিন্ন রকমের ফেসিলিটি পাওয়া আমার জন্য সহজ। এবং আমার মনে আছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বেঁচে থাকতে, কিবরিয়া সাহেব বেঁচে থাকতে, ওনার ওখানে আমি একবার গিয়েছিলাম, ওনার মাজারুল ইসলাম সাহেবের সাথে। আমি ওনাকে খালি একটা কথা বলছিলাম যে এই যে আপনারা যে ট্যাক্স দেওয়ার কথা বলেন, কেন আমি ট্যাক্স দেবো এটা আপনাকে তো আগে বলতে হবে। ট্যাক্স দিয়ে আমি কি বেনিফিট পাবো? তখন আমাদের এরকম ন্যাশনাল আইডি কার্ডটা ছিল না। আমি বললাম যে আপনি একটা কাজ তো করতে পারেন, ট্যাক্স পেয়ারকে আপনি কার্ড দেন, আমি ট্রেনের টিকিট, প্লেনের টিকিট প্রথম পাবো, বিকজ আই এম দ্য ট্যাক্স পেয়ার এন্ড আই ফিল প্রাউড। আমাকে তো এই জায়গায় আপনাকে নিতে হবে। ট্যাক্স পেয়ারকে আপনি, ট্যাক্স পেয়ার যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায়, তাকে সেই অগ্রাধিকার দিতে হবে। সে কারণ কিন্তু দেওয়া হয় কিছু যারা সিআইপি বা এই ধরনের যারা বড় বিগ ট্যাক্স পেয়ার, সেটা তো বিগ ট্যাক্স পেয়ার, কিন্তু সাধারণ একটা মানুষ, তাদের জন্য তো কোনো ইনসেনটিভ নেই। বিগ ট্যাক্স পেয়ার আর সাধারণ মানুষের ট্যাক্স পেয়ার, যারা সাধারণ মানুষ, একেবারে সাধারণ, আমি আরো খারাপ কথা করে বলি যে একজন ভিক্ষুকও নিয়মিত ট্যাক্স দেয়। আপনি কি সেই কথা জানেন? সে যে বিড়িটি কেনে, বিড়ি কেনার সময় ভ্যাট দিচ্ছে না? আপনি তো বলে দিবেন যে সে ট্যাক্স দেয় না, কিন্তু সে তো ট্যাক্স দেয়, কিন্তু কোনো টেনজিবল, কোনো রিমার্কেবল রিফ্লেকশন নাই যে ট্যাক্স দেওয়ার পরে আমি কি পাই। এবং সে জানেই না, তাকে জানতেই দেওয়া হয় না তুই ট্যাক্স দিস। তাকে জানতে দিতে হবে যে তুমি ইউ আর এ ট্যাক্স পেয়ার অফ দিস কান্ট্রি। ভিক্ষা করার পরেও তুমি নিয়মিত ট্যাক্স দিচ্ছ, এটা আমরা মুখে বলি কিন্তু বুঝাইতে পারি না। আমাকে বুঝাইতে হবে, এবং তাকে যদি ট্যাক্স পেয়ার হিসাবে আমি ট্রিট করি, এনবিআর এর কাছে আমার অনুরোধ থাকবে যে প্রতিটি ট্যাক্স পেয়ারকে সম্মান দেখানোর ব্যবস্থা করা, তাদেরকে স্বাগত জানানো। সেটা তো দেশের সব মানুষই ট্যাক্স পে করতেছে ওই হিসাবে, সেই হিসাবে তো ল এনফোর্সিং এজেন্সি থেকে শুরু করে সবাইরই সম্মান দেখানো উচিত, প্রশাসনের লোকদের সম্মান দেখানো উচিত। সেই হিসাবেই তো বলা হয় তাদেরকে জনগণের সেবক বলা হয়, কিন্তু তাদের সেবকের জায়গায় নাই। এবং বঙ্গবন্ধু একটা কথা সুন্দর বলেছিলেন যে তোমাদের বেতন এই জনগণ দেয়। এই যে ভিক্ষুক ভ্যাটের মাধ্যমে বেতনের অর্থ জনগণ দেয়, অতএব তুমি জনগণের সেবক,
আর 20 বছরের সামরিক শাসনের মধ্যে আমরা হয়ে গেছি, জনগণ হয়ে গেছে সরকারের আমলার সেবক। সরকারের আমলারা যা বলবেন, নট অল, আমি আবার এই কথাটাও বলতে চাই, বহু ভালো মানুষের সম্পর্কে আসার আমার সৌভাগ্য হয়েছে, যারা ডেডিকেটেড সরকারি কর্মকর্তা, জান দিয়ে তারা সরকারকে উচ্চ জায়গায় নিয়ে আসতে চায়। এই ট্যাক্স পেইং এর ব্যাপারে নতুন করে চিন্তা করতে হবে। নতুন করে চিন্তা ভাবনা যদি আমরা না নিয়ে আসতে পারি, 16 কোটি লোকের মধ্যে কয়জন লোক ট্যাক্স দিচ্ছে? রাইট, চিন্তা করতে তো আমার কাছে অবাস্তব মনে হয়। অনেক কম। সেই হিসেবে করজাল বাড়ানো উচিত, তবে লজিক্যালি বাড়ানো উচিত, এবং কেন যারা দিচ্ছে তাদেরকে রিকগনাইজ করা উচিত, তারা কি পাবে সেটা বলা উচিত। প্রিয় দর্শক, প্রসঙ্গটা পাল্টাতে চাই জনাব সোহরাব হাসান। এখনকার সময় জাতীয় জীবনে অনেক সময় ছোট ছোট আলোচনা করে সেগুলো মানুষকে ইম্প্যাক্ট করে, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মোটা দাগে আবার আলোচনার মধ্যে যদি আসে, আমরা গণতন্ত্র আলাপ করি, মানবাধিকার আলাপ করি, সুশাসন আলাপ করি, পার্লামেন্ট আলাপ করি, নির্বাচন কমিশন আলাপ করি। নির্বাচন কমিশন আলাপ করা হয় এই কারণেই যে নির্বাচনটি গুরুত্বপূর্ণ, 5 বছর পর পর, এবং স্থানীয় সরকার নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে, এবং সার্চ কমিটি, আপনি এখন পর্যন্ত নাম তারা চেয়েছে, শুক্রবার পর্যন্ত নাম দেওয়া যাবে। তো কি ধরনের বার্তা আপনি পাচ্ছেন সব কার্যক্রমের মধ্যে? আপনি বলছেন নির্বাচনটি গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রটি, এবং রাষ্ট্রটি হচ্ছে জনগণের। তো জনগণের রাষ্ট্র, জনগণ পরিচালনা করবে, এ কারণেই কিন্তু গণতন্ত্র প্রয়োজন, আর গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনটি যাতে, নির্বাচন পরিচালনার জন্য আমাদের সংবিধানে যেটি 118 অনুচ্ছেদে আছে, একটি নির্বাচন কমিশন থাকবে। নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু আমরা বাস্তবে সেই তাদের স্বাধীনতা দেখিনি, এবং কোনো নির্বাচন কমিশনার, প্রধান কমিশনার এত অধীনতায় অভ্যস্ত যে তারা বোধহয় স্বাধীনতা শব্দটি ভুলে গেছে। বিশেষ করে গত দুইটি, বর্তমান এবং এর আগের নির্বাচন কমিশন, তারা মনে হচ্ছিল তারা নির্বাহী বিভাগের অধীনে একটি সংস্থার পদাধিকারী হিসেবে কাজ করছে। যে কথাটি বললেন, হ্যাঁ, বর্তমান যে নির্বাচন কমিশন সর্বশেষ যে তাদের যে দৃষ্টান্ত রাখলো, সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শতাধিক মানুষ নিহত হয়েছে, এবং এর আগেও অনেক নির্বাচনে মানুষ হতাহতের ঘটনা ঘটেছে, কিন্তু এভাবে নির্বাচন হয়নি। যে নির্বাচন মানে চর দখল, নির্বাচন মানে অপরের কেন্দ্র দখল, নির্বাচন মানে অন্যকে রাস্তায় নামতে না দেয়া, অন্যের বাড়িঘরে হামলা করা, এবং নির্বাচন কমিশন নীরব, নির্বিকার, তারা একটু উচ্চবাচ্য করেনি, শুধু বলছে যে তাদের এই যে হতাহতের এর দায়িত্ব নাকি তাদের না, এতগুলো মানুষ মারা গেছে, দায়িত্ব তাদের না, দায়িত্ব হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং দলের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তো প্রার্থীদের নিয়ন্ত্রণ করবে কে? নিয়ন্ত্রণ করবে আইন। নির্বাচন কমিশন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান না, আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে তারা। নির্বাচনে বিধি আছে, নির্বাচনে আইন আছে, সেই আইন তারা মেনেছে কিনা। নির্বাচন মানে তো একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকবে, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, কিন্তু সেই পরিবেশ তারা সৃষ্টি করতে পারেনি। তাহলে নির্বাচন যদি এমন হয় যে তারা পরিবেশ সৃষ্টি করতে অক্ষম, বা এরকম মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে না, তাহলে নির্বাচন বন্ধ করে দিতে পারত, এবং এটি নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, কিন্তু তারা করেনি। আপনি দেখেছেন যে একজন নির্বাচন কমিশনার প্রথম আলো সাক্ষাৎকারে বলেছেন যে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনে যে অরাজকতা হয়েছে, তাতে তার ওই কমিশনের দায়িত্ব ছিল, বরিশালের সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল এককভাবে তার। তিনি কমিশন সভায় সমস্যাটি উপস্থাপন করছেন, সুপারিশ করেছেন, প্রস্তাব দিয়েছেন যে এটি বন্ধ করা উচিত, কিন্তু নির্বাচন কমিশন বলল যে বন্ধ করলে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা ফিরে আসতে পারবে না। মানে তাহলে চিন্তা করুন যে নির্বাচন কমিশন নির্বাচন করবে, কিন্তু নির্বাচন কমিশন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। যে বিষয়টি আছে এখন যে সার্চ কমিটি গঠিত হয়েছে, এই সার্চ কমিটি ভালো মন্দ নিয়ে বেশ রাজনৈতিক মহলে বিতর্ক আছে। বিরোধী দল বলছে যে তারা এ ব্যাপারে কোনো আগ্রহ নেই এই সার্চ কমিটি নিয়ে, সার্চ কমিটি কোনো ভালো ফল দিতে পারবে না। তারপরেও একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিভাবে চলবে। একটা কথা ছিল, আমরা জানি না যে বৈঠক হয়েছে কিনা, নাগরিক সমাজের সাথে তা বৈঠক হওয়ার কথা,
বিরোধী দলে সব দলের কাছে নাম চাইবে। এখন নাম চাইবে এরকম ধরেন 39টা দল যদি কয়েকশো নাম দেয় সেটার মধ্যে কিভাবে যাচাই বাছাই করবে। এবং তার চেয়েও হলো যে বিএনপি সহ অনেকগুলো দল যদি নাম না দেয় এবং তারা বলেছে যে নাম দিবে না, তখন তো এটি একতরফা হলো। আমরা এতদিন আমরা নির্বাচন দেখেছি একতরফা, এখন সার্চ কমিটির কার্যক্রম যদি একতরফা হয় তাহলে প্রথমেই কিন্তু প্রশ্নটি আসলো, এখন বিএনপি যদি না দেয় তার কি করার আছে সেখানে? প্রথমত হচ্ছে না দেওয়ার কারণটা কি। তারা তো গত নির্বাচনে গতবার যে সার্চ কমিটি হয়েছিল তাতে কিন্তু নাম দিয়েছিল এবং তাদের নাম থেকে একজনকে নির্বাচন কমিশন তাদের তালিকা থেকে একজনকে নেওয়া হয়েছিল, কিন্তু তারা ফলাফলটা কি দিয়েছে। এখন আমরা নির্বাচন কমিশন আমরা ধরে নিলাম যে বাংলাদেশে 5 জন সবচেয়ে যোগ্য সবচেয়ে সৎ মানুষ খুঁজে বের করলো, কিন্তু তারা কাজটা করতে পারবে কিনা, এই কাজ করার পরিবেশটা আছে কিনা, কাজ করার ক্ষেত্র প্রস্তুত কিনা, না তাদের উপর চাপানো হবে কিছু। এখন তাদের উপর কিছু চাপানো যদি উদ্দেশ্যই থাকে চাপানো, তাহলে কিন্তু তারা কাজ করতে পারবে না। এটা হচ্ছে প্রথম, যে যদি 5 জন সর্বোত্তম ব্যক্তিকেও আমরা সেখানে অতি মানবকেও আমরা সেখানে বসাই, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেই অতি মানবকে বসাবো কিনা না। যেসব রাজনৈতিক মহলে যেসব গুঞ্জন বা যেসব কথাবার্তা হচ্ছে যে তাতে এক ধরনের ক্ষমতাসীনদের পছন্দের সেই ব্যক্তিরাই এই কমিশনে আসবে, তখন কিন্তু এই প্রশ্নটি আরও জোরদার হবে যে তাহলে এই নির্বাচন কমিশন তার নিরপেক্ষ থাকবে না। আমরা অনেক নির্বাচন কমিশনকে ধরে নিয়েছি যে এই যে বর্তমান নির্বাচন কমিশন যখন তারা দায়িত্ব নিল তখন কিন্তু এত বিতর্ক হয়নি। মানুষের মধ্যে একটা আশা ছিল, ক্ষীণ আশা ছিল যে তারা হয়তো মোটামুটি দায়িত্ব পালন করতে পারবে। রকিব কমিশন পারেনি, তারা পারবে। এর আগে এটিএম শামসুল হুদা কমিশন পেরেছিল, অন্তত তার কাছাকাছি পারবে, কিন্তু এই কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। চরমভাবে তারা কি বলে মাহবুব আলুদের যেটা বলছে যে ব্যর্থতার গ্লানি, ব্যর্থতার গ্লানি তো চাই না আমরা। নতুন যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন 2018-র পুনরাবৃত্তি করবে না। আমরা চাই 2023 দৃঢ়তার গল্প বলবে, তারা মানে সুদৃঢ় অবস্থানে গল্প বলবে, সফলতার গল্প বলবে, এবং বাংলাদেশে তো সুষ্ঠু নির্বাচন হয়েছে তার প্রতিফলন ঘটাবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বর্তমান নির্বাচন কমিশন কাজ শুরু করেছিল আগের ধারাবাহিকতায় অনেকটা ভালো, কিন্তু যাওয়ার সময় যে ঘটনাগুলি দেখিয়ে দিল যে এটা আগের নির্বাচন কমিশনের ধারাবাহিকতা ভালো ছিল না। ভালো না, আমি বলতেছি তখন যে অবস্থা ছিল খুন খারাপি এত হয় নাই, কিন্তু এই নির্বাচন কমিশনের বিদায়কালীন যে পরিমাণ খুন খারাপি হলো, এটা একদম স্টাবলিশড একটা ফরম্যাটে চলে যাচ্ছে যে নির্বাচন মানেই হলো হত্যা, নির্বাচন মানেই হচ্ছে বন্দুক, এবং যে কোনো দল এই কাজটি করতে পারে। আপনি দেখেন এই পাবলিকলি ফটোগ্রাফাররা ফটো তুলতে পারছে, সেখানে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকের স্টেটমেন্ট আমি দেখলাম তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে যখন তারা বন্দুক নিয়ে বের হলো তখন তারা কোথায় ছিলেন? কেন নির্বাচন কমিশন তাদেরকে ধরার ব্যবস্থা করেন নাই? এখন আসেন যে নির্বাচন কমিশনের হাতে যে জায়গায় নির্বাচন হয় বিশ্বের সব জায়গাতেই ওই সময় তখন ফুল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন কমিশনের হাতে চলে যায়, এমনকি তারা ডিসিকে পর্যন্ত বদলি করতে পারে, এসপিকে বদলি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমি জানি না বাংলাদেশে এরকম ঘটনা একটাও হয়েছে কিনা, কারণ যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে সরকার একদিকে, নির্বাচন কমিশন একদিকে, আর যারা ইলেকশনে দাঁড়িয়েছে আরেকটা। এটা যেন মাঠে ফুটবলের খেলা হচ্ছে, অডিয়েন্সরা মারামারি করতেছে, ফুটবল প্লেয়াররা মারামারি করতেছে, রেফারির কথা কেউ শুনছে না, অথবা রেফারি কারো পক্ষে রায় দেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় একটা স্বাধীন রাষ্ট্রের মূল চাবিকাঠি কিন্তু স্বাধীনতার বড় জিনিসটাই হলো, গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় জিনিস হলো নির্বাচিত ব্যক্তি, অর্থাৎ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য যারা সরকার গঠন করে তাদেরকে তো বের করে আনার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। আমরা এই বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে যে ইলেকশনগুলি হয়েছে, মানে গ্রাফে যদি দেখেন যে খারাপ হতে হতে খারাপের মাত্রা
কোন পর্যায়ে পৌঁছেছে। না, উপর দিকে তুলছেন, তবে নিচের দিকে নামাতে হবে না, আমি খারাপটাকেই উপর দিকে, খারাপের মাত্রা উপর দিকে, গ্রাফটাই হচ্ছে খারাপের, আচ্ছা। ভালো তো দেখানোর কোনো জায়গা নেই। রাইট। এই খারাপটা কি গতিতে উপরে উঠেছে আচ্ছা, এটা শেষ মুহূর্তে আপনি একেবারে অলমোস্ট স্ট্রেট লাইনের কাছাকাছি চলে গেছে শেষের দিকে যে। তাহলে এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হলে নির্বাচন কমিশনকে খুঁজে বের করতে হবে মানুষগুলিকে, এবং মানুষগুলি দায়িত্ব নিয়ে প্রথম তাদেরকে বলতে হবে আমাদের হাতে এই ক্ষমতা আছে, এই ক্ষমতা নাই, এই ক্ষমতা না দিলে আমি নির্বাচন কমিশন হিসেবে কাজ করতে পারবো না, বিকজ দে আর ইন্ডিপেন্ডেন্ট। তারপরে তো একটা ইনক্লুসিভ ইলেকশনের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, কারণ ইলেকশন কমিশন পুনর্গঠন হলেও সেই জিনিস ধরে নিলাম যে খুব ভালো, আপনাদের ভাষায় তারা সেই দৃঢ়তা দেখাচ্ছে বা সেই ইন্টিগ্রিটি তাদের আছে, কিন্তু অন্য দলগুলোর বিশ্বাসের জায়গা তো তৈরি হয়নি, বা তারা সেটা তো মানছে না। তৈরি করার অনেকগুলি রাস্তা আছে। আমি যদি প্রথম 2-3টি ইলেকশন ছোট্ট ছোট্ট, আমাদের 22 আছে, 23 আছে, ট্রায়াল এক্সপেরিমেন্ট করার অনেক পদ্ধতি আছে। 2-3টা সবচেয়ে কমপ্লিকেটেড জায়গায় যদি আমি সাকসেসফুল ইলেকশন করতে পারি, এবং যেখানে সবচেয়ে বেশি সরকারি দল জোর খাটাতে ক্ষমতাবান, সেইখানে যদি আমি সঠিকভাবে ইলেকশন করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আছে আমার উপরে আস্থা তৈরি হবে। এই আস্থা তৈরি করার দায়িত্ব বর্তমান যে ইলেকশন কমিশন আসবে, যদি তারা আস্থা তৈরি না করতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধুর সেই গণতান্ত্রিক রাষ্ট্র সোনার বাংলা কোনোদিনই তৈরি হবে। রাজনৈতিক দলগুলো এখন জানিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত আপনি বলেন? না, প্রথমত এখন কিছু দল নাম নিয়ে ব্যস্ত, যে নাম কাদের, তাদের পছন্দের কারা, সেই নামগুলো সার্চ কমিটির কাছে দেবে, এবং সার্চ কমিটি তার পছন্দসই 10টি নাম রাষ্ট্রপতির কাছে দেবে। আরেকটি ব্যস্ত, যেমন ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে বলা হয়েছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, যে তার দলীয় নেতা কর্মী, এবং আওয়ামী লীগ ক্ষমতাসীন দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ এই নির্বাচন কমিশন কি গঠিত হবে, কিভাবে হবে, তার চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে তার দল ঠিক রাখা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবচেয়ে নিম্ন ধাপ যেটা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপও, আর সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্ব যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, প্রথম হচ্ছে যে মনোনয়ন, দ্বিতীয় হচ্ছে দলীয় শৃঙ্খলা। না, আমি তাদের ব্যস্ততা নিয়ে কথা বলছি। আচ্ছা, ব্যস্ততা আর কি আছে তাদের? আরো ব্যস্ততা, যেমন আমি একটু দিয়ে দিই, ব্যস্ততা হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে, নির্বাচনের কারা যাবে, আচ্ছা কারা যাবে, কিন্তু দৈনন্দিন জীবনে নির্বাচনের বাইরেও তাদের ব্যস্ততা হচ্ছে। এখন তাদের বাকযুদ্ধ চলছে, যারাই কথা বলেন তাদের মধ্যে বেশিরভাগ আলোচনাই তাদের হচ্ছে যে আপনার নিষেধাজ্ঞা, লবিং, লবিস্ট নিয়োগ ইত্যাদি। এটাও কিন্তু উদ্দেশ্য কিন্তু নির্বাচন, জি, এটাও দুই পক্ষের উদ্দেশ্য কিন্তু নির্বাচন। যে ক্ষমতায় যারা আছেন তারা চাচ্ছেন যে এই আগামী নির্বাচনের আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের একটি ক্লিন, একটি কি বলে, একটি উজ্জ্বল ভাবমূর্তি প্রতিষ্ঠা করার। আর বিরোধী যারা, সরকারের বিরোধী পক্ষ বা বিরোধী দল, তাদেরই হচ্ছে যে সরকার এই মানবাধিকার লঙ্ঘন করেছে, হত্যা গুমের ঘটনা ঘটেছে, সুতরাং এটি এখন দেশের বাইরেও প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা তারা তুলে ধরার চেষ্টা করছে। এখন এই পররাষ্ট্র সচিবের আজকে বক্তব্য শুনলাম, আর সেটি কিন্তু খুব জোরালো না। তিনি বলছেন যে এই যে তালিকা দিয়েছে জাতিসংঘ, সেই তালিকার মধ্যে অনেকগুলো নাম তারা পেয়েছে যারা ফিরে এসেছে, তো সেটা অনেক 7-8 জন এরকম কথা বললেন। কিন্তু তাহলে কেন এই যে জাতিসংঘ যতগুলো নাম দিল, সম্ভবত 70-80 জনের, তাদের প্রত্যেককে ধরে যে কার কি অবস্থান সেটা সরকার জনগণের কাছে পরিষ্কার করে না কেন, তারা ব্যাখ্যা করে না কেন, তারা জনগণকে জানাক। অনেক কিছুই তো সরকার বিজ্ঞাপন দিয়ে জানায়, মানে বক্তৃতা দিয়ে জানায়। তাহলে এই যে 70 বা 80 জনের নাম আসছে, তার কার কি অবস্থান, কে মারা গেছে কোথায়, কে নিখোঁজ হয়েছে বা কে ফিরে আসছে, তো সেটা জানিয়ে দেখ। তাহলে এটাই হচ্ছে। এবং পররাষ্ট্র সচিব আরও বললেন যে তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে লবিস্ট নিয়োগ করবেন। এই লবিস্টের চেয়ে জনগণের কাছে লবিস্ট নিয়োগ করুন, যে এই আমাদের যে অভিযোগ আসছে, এই অভিযোগের ব্যাপারে আমাদের পরিষ্কার অবস্থান হচ্ছে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ জড়িত নাই, এবং কেউ যদি রক্ষা বাহিনী হিসাবে তারা জড়িত না, কিন্তু ব্যক্তিগতভাবে যদি কেউ জড়িত হয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু এই ব্যবস্থা, যেমন সিনহার ক্ষেত্রে
সিনহারে এই বিচার করার পর তো কেউ বলে না যে পুলিশ বা পুরো বাহিনী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কিন্তু বিচার না করলে এটি আসে যে বাহিনীকে রক্ষার চেষ্টা করলে কিন্তু এই প্রশ্নটি আসে যে তাহলে সরকার এই দায়িত্ব নিচ্ছে কিনা, সরকারের নির্দেশে হচ্ছে কিনা, সরকারের কারো না কোনো কোন কর্তৃপক্ষের নির্দেশে হচ্ছে। আমি মনে করি যে এটা বিচার তদন্ত এটাই হচ্ছে, এবং সেক্ষেত্রে যেহেতু নির্বাহী বিভাগের প্রতি মানুষের অনেক প্রশ্ন আছে, অনেক সন্দেহ আছে, এটা বিচার বিভাগে তদন্ত করা উচিত এবং সেটা জনগণের কাছে সেই তদন্ত রিপোর্ট প্রকাশ করা উচিত। জি, রাজনৈতিক টানাহেঁচড়ার মধ্যে আলটিমেট ক্ষতিগ্রস্ত তো রাষ্ট্র। আমাদের এই দেশের ভিতরে ডিসহারমনি আছে, কনফ্রন্টেশন, বিভাজন, অসম্প্রীতি সব কিছুরই, কিন্তু এটা যখন সীমান্তের ওপারে চলে যায়, বিয়ন্ড দ্য বাউন্ডারি চলে যায় এবং তাদের ইনভলভমেন্ট বাড়ে, স্বাভাবিকভাবেই অনেকে কামনা করবে যে যে পরিমাণে এক্সেস হচ্ছে, যে ভায়োলেশনসগুলো হচ্ছে, যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে, সেটার একটা প্রতিকার হিসেবে হয়তো বিদেশি বন্ধুদের সহায়তা তারা চাচ্ছে নানাভাবে। আবার একইভাবে এটাও অস্বীকার করার উপায় নেই যে তারা যখন ইন্টারেস্ট নেবে দেশের ব্যাপারে, স্বাভাবিকভাবে দেশের সভরেন্টি, দেশের ইন্টিগ্রিটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে, এটা ইভেনচুয়ালি দেশের মানুষ এটা সাফারার হবে। কি বলবেন আপনি? না দেখেন, এই যে গুম এবং খুনের ব্যাপারে জনগণ যে তথ্যগুলি দিচ্ছে, আমি সঠিক বেঠিক এটার কোনো ব্যাপার না, সরকারকে প্রত্যেকটা তথ্য নিয়ে ব্যাখ্যা করে প্রয়োজনে পত্রিকার পাতায় তাদের ছবি দিয়ে যে এই মানুষগুলি মারা গেছেন, এই মানুষগুলির খোঁজ নাই, আমরা খোঁজ নিচ্ছি, এই অবস্থায় আছে। অর্থাৎ অনেক সময় সত্যি কথাগুলি কঠোর হলেও সেটার কিন্তু সুফল এন্ড অফ দ্য ডে আপনি পাবেন। অর্থাৎ সরকার এই জনগণ যারা মিসিং, যারা দাবি করতেছে তাদের বাবা মা অমুক ছেলে মিসিং, তাহলে মিসিংয়ের দেখভাল করার দায়িত্ব সরকারের, গণতান্ত্রিক সরকারের সবার আগে। তাকে কে গুম করলো, কেন তার তথ্য পাওয়া যাচ্ছে না? এবং গত 2 দিন আগে টেলিভিশনে পত্রিকায় পেলাম যে পুলিশের বিভিন্ন দল বিভিন্ন বাড়িতে যে বলতেছে যে আমার সন্তান নিজের থেকেই চলে গেছে, এইটা লিখে সই করে দেন। পত্রপত্রিকায় এরকম কথা আসছে। এই জিনিসগুলি তো বাংলাদেশের ইমেজ সারা বিশ্বে কমপ্লিটলি ডিফারেন্ট করে ফেলে। কিন্তু যাদের খোঁজ সত্যিই পাওয়া যাচ্ছে না, এবং যদি সত্যিই না পাওয়া যায় তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে পাবলিকলি জানানো যে হ্যাঁ এত এই মানুষগুলির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এর ব্যাপারে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে, এবং অগ্রগতিগুলি প্রতিনিয়ত যদি জনগণের সামনে উপস্থাপন করা হয়, অর্থাৎ মানুষের ভিতরে যে ভুল ধারণা, যদি সরকারি ভাষায় আমি বলি, মানুষের মধ্যে যে ভুল ধারণা সৃষ্টি হচ্ছে, সেটাকে আপনি আরও চাঙ্গা করার চেষ্টা না করে সেটাকে থেকে মুক্ত করার জন্য আপনাকে কিন্তু তথ্য সরবরাহ করতে হবে, এবং যে দাবিগুলি মানুষ করতেছে সেটাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনাকেই প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো এবং বিশ্বে আমরা প্রমাণ করতে পারবো যে আমাদের সরকারের কোনো প্রতিষ্ঠান এই কাজের সাথে জড়িত না। আর যদি 2-1 জন জড়িত থাকে, 10 জন জড়িত থাকে, তাদেরকে ধরেন এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেন। আরেকটা আমি শেষ কথা আপনাকে বলবো, দেখেন বিশ্বের সমস্ত জায়গায় গণতান্ত্রিক দেশে শক্তিশালী বিরোধী দল মানেই একটি শক্তিশালী সরকার। যেখানে শক্তিশালী বিরোধী দল নাই সেখানে কিন্তু শক্তিশালী সরকার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি এখন এই যে একদম ভাই যে কথাটা বলছেন, শক্তিশালী দল চান না শক্তিশালী সরকার চান? আমি শক্তিশালী সরকার যদি চাই তাহলে আমাকে শক্তিশালী বিরোধী দল ইজ এ মাস্ট, এর বিকল্প কোনো কিছু। কিন্তু আপনার এই ফর্মুলা কি সবাই বিশ্বাস করবে? বিশ্বাস করতে হবে। দুর্বল হলে আমি শক্তিশালী না, তা তো না। তাহলে তো প্রত্যেকেরই হওয়া উচিত, আবাহনীর খেলা উচিত আমার এলাকার টিমের সাথে, তাহলে প্রত্যেকটাতে তারা চ্যাম্পিয়ন হবে। ম্যাচ ফিক্সিং করে কিসের জন্য? মানে এই যে ম্যাচ ফিক্সিং, প্রিমিয়ার লিগ গুলোতে এই যে ম্যাচ ফিক্সিং কথাটা বললেন, এখন স্টেডিয়ামের দিকে তাকালেই দেখবেন এই করোনার ভিতরে ওয়েস্ট বেঙ্গলের খেলাতে লোকে জায়গা দিতে পারেন না। ওয়াই? ফুটবল খেলা দেখার জন্য সেই আপনার বরিশাল থেকে বাসের ছাদে বসে বসে আসতো ঢাকায়। আমার অফিসে আমার একটা ছেলে আছে ম্যানেজার, আমি ছোট্ট একটি কথা বলি, তার বাবা মৃত্যুর আগে বলে গেছিল, বাবা তুমি কখনোই ফুটবল ফিল্ডে যে মোহামেডান আর আবাহনীর খেলা দেখবা না। সে এখনও কিন্তু সেই নীতি মানে আর বলে, আমি আজকেও তাকে বলছি যে এখন যাওয়াতে তো কোনো অসুবিধা নেই, স্টেডিয়াম তো পুরা খালি, তোমার বাবা তো যে সময় বলে গেছে সেই সময় তো নাই। আমরা উন্নতি করতে করতে এমন জায়গায় গেছি যে ফুটবল খেলা দেখার জন্য কেউ আর আসে না। এই যে জিনিসগুলি, এটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে, মানতে হবে, এবং গণতন্ত্রের সাথে এগুলি ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্রে শক্তিশালী দল
থাকতে হবে। শক্তিশালী বিরোধী দল আপনার দলকে শক্তিশালী করবে। এখন বলটা আমরা কি অন্য কোর্টে ঠেলে দিচ্ছি কিনা, সবাই মিলে অন্যদের কোর্টে ঠেলে দিচ্ছি কিনা? না, একটা তো যেটা মহাশয় প্রথম বললো যে এতে রাষ্ট্র তো দুর্বল হচ্ছে, রাষ্ট্রের Exactly. সরকার যে জনগণের সেবায়, জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে যেসব কর্মসূচি, যেসব কাজ হাতে নিয়েছে সেগুলো পিছিয়ে পড়ছে। একদিক থেকে সরকারই পিছিয়ে পড়ছে। দ্বিতীয় হচ্ছে যে আমি মহাশয়ের সাথে যোগ করতে চাই, শক্তিশালী বিরোধী দল, শক্তিশালী সরকার যেমন দায়বদ্ধ সরকার, এই দায়বদ্ধতা থাকে না যখন বিরোধী দল থাকে না, যখন সংবাদপত্র, যখন গণমাধ্যম থাকে না, শক্তিশালী গণমাধ্যম থাকে না, শক্তিশালী নাগরিক সমাজ থাকে না, তখন ওই সরকার আর দায়বদ্ধ থাকে না। এই দায়বদ্ধতার জন্যে, আর এই অর্থে হলো সরকারকে শক্তিশালী করার জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। তার চেয়েও যে গুরুত্বপূর্ণ, আমরা যদি কেউ ভাবি ক্ষমতায় এসে বা ক্ষমতায় থেকে যে আমরাই সবসময় জন্য জনপ্রিয়তা হচ্ছে গ্যারান্টেড, জনপ্রিয়তা হচ্ছে নিশ্চিত অনন্তকালের জন্যে, তাহলে আর সেই দেশে গণতন্ত্র টিকতে পারে না। গণতন্ত্রের জন্য জনগণের উপর আস্থা রাখতে হবে। জনগণ কাকে চায়, কখন কিভাবে চায়, কি চায়, জনগণের ভাষা বুঝতে হবে। আমাদের ক্ষমতার রাজনীতি হচ্ছে জনগণের। আপনি তো খবরের কাগজের লোক, আপনি ভালো বলতে পারবেন। মানে অনেকে আছে যে একটু এখনকার পরিস্থিতি যখন বিশ্লেষণ করে, যারা কিছুটা বন্ধুভাবাপন্ন টুয়ার্ডস আপনার অপোজিশন, যে এরকম একটা স্যাংশন আসছে, আরও আসবে বা ইত্যাদি ইত্যাদি, তারা বেশ উৎফুল্ল বোধ করে যে না, এরকম হলে হয়তো বা সরকার অ্যাকাউন্টেবল হবে। এবং কেউ কেউ বলেন, এই ধরনের ডিসকোর্স আছে যে এই ধরনের সিদ্ধান্ত হওয়ার কারণেই এই ডিসঅ্যাপিয়ারেন্স বলেন বা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলেন, এগুলো বা অন্য ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যেগুলো তারা করেন, সেগুলো অনেক কমে এসছে। কিন্তু এটা কি ঠিক নাকি? যেমন মেজর সিনহা মারা যাওয়ার পর থেকেই কিন্তু এটা ডিক্লাইন করেছে। তো আসলে এগুলোর সঙ্গে রিলেট করে কথা বলা, বাইরে কারা নিষেধাজ্ঞা দিচ্ছে, কারা কি প্রতিক্রিয়া দিচ্ছে, সেটি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি। তার একটা গুরুত্ব আছে, কিন্তু সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন সরকারে অনেক মন্ত্রী, অনেক সরকারি দলের অনেক নেতা বলার চেষ্টা করেন, আমাদের এখানকার চেয়ে, বাংলাদেশের চেয়ে আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরও বেশি ঘটে, গুম খুনের ঘটনা বেশি ঘটে। আমেরিকায় কি ঘটে, চীনে কি ঘটে, ভারতে কি ঘটে, তাও আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে বাংলাদেশে একজন নাগরিকের অধিকার লঙ্ঘন করা হচ্ছে না। প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। এটি হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠার যে প্রত্যয়, যে মানবিক সমাজ, মানবিক মর্যাদা নিয়ে প্রতিটি নাগরিক বাঁচবে। এটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও আছে, সব দলের নির্বাচনী ইশতেহারে আছে। আপনি দেখবেন যে নির্বাচনের আগে খুব সবাই ভালো ভালো কথা বলে, কিন্তু যখন বাংলাদেশ তো গঠিতই হয়েছে মানবিক মর্যাদার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্রের জন্য। সুতরাং গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। এখন গণতন্ত্রে যদি আমরা ভাবি যে মানে আমি ছাড়া আর কেউ নেই, এটি যখন অন্য দল ক্ষমতায় ছিল তারাও সেই মনোভাব পোষণ করছে। এর থেকে বেরিয়ে আসতে হবে, সবাই একসঙ্গে চলতে হবে। কি সমস্যাটা সমাধান অযোগ্য? বাংলাদেশের সামরিক শাসন যখন আমরা আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করতে পারছি, পতন ঘটাতে পারছি, তাহলে এই গণতন্ত্র, এই নির্বাচনের যে সমস্যা, এই সমস্যার সমাধান কঠিন নয় যদি সদিচ্ছা থাকে রাজনৈতিক নেতৃত্বের। এই কথাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমরা যদি সামরিক শাসনের মতন মারাত্মক জায়গায় একতাবদ্ধ হয়ে, সর্বদলীয়ভাবে একতাবদ্ধ হয়ে সামরিক শাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারি, তাহলে আজকে এই গণতান্ত্রিক অবস্থার ভিতরে প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে আমরা তো চাইলেই বাংলাদেশের গণতন্ত্রকে একটা প্রস্ফুটিত ফুলের মতন করে তৈরি করতে পারি। এবং শ্রদ্ধাবোধ থাকতে হবে একটি রাজনৈতিক দলের আরেকটি রাজনৈতিক দলের প্রতি, এবং সব সময় চিন্তা করতে হবে যে ওই রাজনৈতিক দল আমার বিরুদ্ধে যে কথাবার্তাগুলি বলতেছে সেই জিনিসগুলি সঠিক কিনা যাচাই করে তারপরে আমার উত্তর দেওয়া। কথার পিঠে কথা বলা, যেরকম একটি কথা আপনাকে বলি, প্রায়ই আমি আওয়ামী লীগ বিএনপির সাথে যখন টক শোতে যাই, তখন বিএনপি বলে আপনার সময় এই হয়েছে, আওয়ামী লীগ তখন বলে আপনারা তো এতজনকে খুন করেছেন, আমরা তো মাত্র এতজন করেছি। মানে আমার অন্যায় কম, অন্যায় ইজ অন্যায়, ইউ ক্যানট জাস্টিফাই দ্যাট। বিভিন্ন সময় এই কথাগুলি বলা হয়। এই জায়গা থেকে ওনাদেরকে বের হয়ে আসতে হবে। গণতন্ত্র মানে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ধাপে ধাপে এগোতে হবে। ধন্যবাদ স্থপতি মুবাশশির হোসেন, ধন্যবাদ জনাব সোহরাব হাসান।
প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব, ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। করোনা সংক্রমণ, মৃত্যু কিছুটা কমেছে আজকে, কিন্তু ঝুঁকি কাটেনি, বিপদ কাটেনি। সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন এবং যথাসম্ভব জমায়েত এড়িয়ে চলুন। ভালো থাকুন।